দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মায়ার হাইকোর্টের দেয়া খালাসের রায় আপিল বিভাগে বাতিল, নতুন করে শুনানির নির্দেশ। গুলি করে দুজনকে হত্যার কথা ডিবির কাছে স্বীকার এমপি পুত্র রনির। অপরাধী যতই প্রভাবশালী হোক ছাড় পাবে না, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, একটি পরিবারের নেতৃত্বে রাজতন্ত্র চলছে, বললেন বেগম খালেদা জিয়া। রাজধানী রামপুরায় গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার, আশেপাশের অনেকে জানলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউই, অভিযোগ ধর্ষিতার স্বামীর। এবং চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু, 6.5 শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচা। অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে জামিন আবেদন নিয়ে কোর্টের কোনো নির্দেশ না থাকায় আওয়ামী লীগের এই নেতা জামিনে থাকতে কোনো বাধা নেই বলে জানান দুদক আইনজীবী খুরশিদ আলম খান। 29 লাখ টাকা অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 13 জুন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 8 মাসের মধ্যে মামলার কার্যক্রম শেষ করে সে সময় আত্মগোপনে থাকা অভিযুক্তকে 13 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। একই সঙ্গে 5 কোটি টাকা জরিমানা এবং 6 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই রায়ের বিরুদ্ধে মায়া হাইকোর্টে আপিল করেন এবং জামিন নেন। আপিলের শুনানি শেষে 2010 সালের 27 অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বিশেষ জজ আদালতের রায় খারিজ করে মায়াকে খালাস দেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেব হাইকোর্টে আপিল করেছিলেন, আপিল মঞ্জুর করে ওনাকে খালাস দিয়েছিল, কিন্তু ওই 27 ধারার উপর ইন্ডিপেন্ডেন্ট কোনো ফাইন্ডিং হাইকোর্ট ডিভিশনের ওখানে ছিল না। আমাদের আবেদন মঞ্জুর করে বিষয়টি নিষ্পত্তি করেছেন এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্ট ডিভিশন যে বেকসুর খালাস দিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। রোববার দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে পুনরায় শুনানির আদেশ দেন। বিশেষ জজ আদালতের এগেইনস্টে তো ওনার আপিল ছিল, এখন সেই আপিলটা পেন্ডিং থাকলো। এখন কি ওনাকে পুনরায় জামিনে যেতে হবে? না, ওনার আমার মনে হয় জামিনের কোনো দরকার নেই, যে জামিনে ছিল উনি সেই জামিনেই থাকবেন। জামিনের ব্যাপারে কিছু বলা নেই, এটা বলাটা অপ্রাসঙ্গিক, কারণ আপিলটা পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট ডিভিশনে। দুদকের আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী হাইকোর্টে মামলাটির আপিল পরিচালিত হওয়ায় বিশেষ জজ আদালতের আদেশ এই মুহূর্তে স্থগিত থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাংসদ পুত্র বখতিয়ার আলম রনি রাজধানীর স্কাটন এলাকায় দুজনকে গুলি করে হত্যার কথা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হননি, আর তাই প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে আনা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেয়া হবে না। অন্যদিকে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা পরিবারগুলোর অপেক্ষা হত্যার সুষ্ঠু বিচারের আশায়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বছর 7 আগে নদী ভাঙনে সব হারিয়ে 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছিলেন হাকিমের বাবা। একটু ভালো করে বাঁচার আশায় ছেলেকে দিয়েছিলেন রিক্সা চালানোর কাজে। ঘটনার দিন বিকেলবেলা রিক্সা নিয়ে বের হওয়ার পর রাত 3টার দিকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছেন হাকিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন হাকিম তখনও বেঁচে, ছটফট করছেন যন্ত্রণায়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই শেষ হয়ে যায় সব। এমপির ছেলে তাকিয়েছে, এমপির ছেলে দেখে বিচার করবে না, তাই আমার ছেলের অপরাধ কি অপরাধে আমার ছেলেকে মারলে তার বিচার নিব না। এদিকে ঘটনার 2 মাস পর হত্যাকাণ্ডের মূল হোতা সাংসদ পুত্র রনিকে গ্রেপ্তারের পর 2 দফা রিমান্ডে নিলেও এখনও দায় স্বীকার করে জবানবন্দি দেননি তিনি। যদিও গোয়েন্দা কর্মকর্তা বলছেন, গুলি ছোড়ার কথা তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বখতিয়ার আলম রনি। জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে ঘটনার সত্যতা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় অস্বীকার করলেও একটা পর্যায়ে মোটামুটি স্বীকার করে, কিন্তু বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। আমরা আরো কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করছি, সেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে তাকে পুনরায় আমরা রিমান্ডের জন্য আবেদন করব প্রয়োজন বোধে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। জোড়া খুনের ঘটনায় পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে বলেও জানান তিনি। মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, যেই অন্যায় করছেন, যার পুত্ররা অন্যায় করছেন, যার আত্মীয়রা অন্যায় করছেন, সবাই
সবাইকে আমরা একইভাবে আইনের কাঠগড়ায় নিয়ে যাচ্ছি এবং যথোপযুক্ত ব্যবস্থা আইনের মাধ্যমে তা হচ্ছে। আপনি এগুলো আগেও দেখেছেন, আমরা কেউ কিন্তু ছাড়িনি। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার আদালতের নির্দেশে রনিকে জেল হাজতে পাঠানো হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই, একটি পরিবারের নেতৃত্বে রাজতন্ত্র চলছে। রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ময়মনসিংহ জেলা বিএনপির আইনজীবীদের সাথে মতবিনিময় শেষে বেগম জিয়া এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশিদের দাসত্ব বরণ করেছে। পাকিস্তান একদলীয় শাসন নয়, এখানে চলছে যেমন রাজতন্ত্র, এখানে পুরো রাজতন্ত্র, এক পরিবারের শাসন, এক পরিবার সবকিছু পাবে, সবকিছু করবে। দেশের মানুষ ভাত পাক আর না পাক, কিন্তু ওই পরিবারের সুবিধা সব থাকতে হবে, এইগুলো অবস্থা। তাহলে দেশে হয়ে গেছে রাজতন্ত্র, গণতন্ত্র নেই। গণতন্ত্র নির্বাসিত, জনগণের কোনো মৌলিক অধিকার নেই। নর্থ বাংলা ওদিকে যদি যান, বগুড়া কিংবা আপনার যেদিকে যান ওদিকে গেলে আপনাকে তো যমুনা সেতু ক্রস করতে হবে। যমুনা সেতু ক্রস করতে গেলে আপনাকে টোল দিতে হবে না? অন্য অনেকেই আমাদের দেশ ব্যবহার করতে পারবে, কিন্তু টোল দেবে না, তার কোনো টাকা পয়সা দেবে না, কিছু না। এটা তো কখনো আমরা দেখিনি। বন্ধুত্ব ভালো, কিন্তু নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুত্ব, এরকম বন্ধুত্ব তো কেউ চায় না। বন্ধুত্ব হতে হবে সমানে সমান, সমানে সমান হলে সেটাকেই বলে বন্ধুত্ব। আর না হলে সমানে সমান যদি না হয়, তাহলে সেটা বন্ধুত্ব হয় না, দাসত্ব হয়। রাজধানীকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। ঘটনাস্থল রামপুরা উলন রোডে অভিযান চালিয়ে পুলিশ রহমান ও শরীফ নামে দুজনকে গ্রেফতার করেছে। এদিকে ধর্ষিতা গৃহবধূর স্বামী জানিয়েছেন, এলাকার অনেকের সামনে ঘটনা ঘটলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। রাজধানীর রামপুরার উলনে বাঁশ ও মুলির তৈরি একটি ঘরে ঘটে গণধর্ষণের ঘটনা। শুক্রবার সকালে গৃহকর্মী খালার বাসায় বেড়াতে আসে বছরখানেক আগে বিয়ে হওয়া এক দম্পতি। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী জানান, বাড়িওয়ালার ছেলে জামশেদ সহ 10-12 জন বখাটে যুবক স্ত্রীর সাথে তার সম্পর্কের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দুজনকে আলাদা করে ফেলে। স্বামীকে পাশের একটি নির্মাণাধীন ভবনের 4 তলায় আটকে রেখে গৃহবধূর উপর গণধর্ষণ চালায় বখাটেরা। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এ ঘটনা ঘটলেও বাড়ির লোকজনের দাবি, কিছুই জানেন না তারা। কেডাকে দেখছি, আমরা তো বাসাতেই না, তখন আমরা ছিলাম না, কেউ কে ছিল না ছিল এটা বলতে পারি না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ধর্ষিতার স্বামী সহ অভিযান চালিয়ে উলন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রহমানকে। অন্যদিকে শরীফুলকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের সময় নির্মাণাধীন ভবনের যে ঘরে ধর্ষিতার স্বামীকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল সেখান থেকে। মেয়ে তোর কি হয়, আমি বলে দিছি যে আমার স্ত্রী। তারপরে মনে করেন ওদের সামনে আমার অনেক মাইর মারছে, কেউ আগে আসে নাই, আমাদেরকে মারছে। আর ওরা মোবাইল আমার বউরে শুনাইতেছে, মানে মারবে। আর ওইটা আমার মোবাইলে আমার দ্বারে কল দিয়া কই দেখ মারতেছে, মানে আমার বউরে ও বলতেছে তোমার বাঁচানোর জন্য আমি এটি লাজি হয়েছি। আমরা তো এই জায়গায় নতুন আইছি, নাম জানি না, কিন্তু 10-12 জন আছিল ওইটা শিওর। আমরা দেখছি, দেখলে সব চিনি। আনছে দুইজন দেখতে চিনছি। ঘটনার সময় ধর্ষিতার খালা শাশুড়িকেও আটকে রাখে বখাটেরা। অন্যদিকে ফোন করে মামা শ্বশুরের কাছে দাবি করা হয় মুক্তিপণ। আমার বাথরুমের ভিতর আটকে লাগছে, আর বাগিনার 4 তলার ভিতর আটকে লাগছে। আর ওই যে বাগিনার বোর্ড আছে না, ওইটা মানে আমার রুমের ভিতরেই ছিল। ওগুলা করার জন্য মানে নাটকটা সাজাইছে, আবার 20,000 টাকাও চাইছে আমার কাছ থেকে। আমার বাগিনার মোবাইল এই যে বাড়িওয়ালার ফোলাটা বলছে, এই বেটার টাকা তাড়াতাড়ি পাঠাস না, ভাই আমার মানি না, আমার মামার টাকা পাঠাবো। এই সিলেনে টুলেনে হই না, লাস্টে আপনি আমার ওয়াইফের সাথে কথা বলেন। আমার ওয়াইফের কাপড় বেচে আমি 4,000 টাকা পাঠাইছি চট্টগ্রাম থেকে। এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি রামপুরা থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানের নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে বগুড়ার সাইয়াকান্দি, গাইবান্ধা ও জামালপুরের অনেক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
কুড়িগ্রামের ধরলা নদীতে পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমা নদ এবং তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো তলিয়ে রয়েছে জেলার সদর, উলিপুর ও চিলমারী উপজেলার শতাধিক গ্রাম। অনেকেই আশ্রয় নিয়েছেন নৌকার উপর। একদিকে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে পয়ঃনিষ্কাশন সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে বন্যা দুর্গত মানুষের জীবন। নৌকায় আছি, ঘর দুয়ারে পানি, অনেক পানি, বাচ্চা কাছে না, ঘরে থাকতে পারি না। আমরা দেখাই ঘর বাইরে পানি, ঘর বাইরে থেকে কামড়া দিতে পারতেছি না, খুব কষ্টে আছে। সকাল থেকে মনে করেন যে পানি ছাড়া আছি, নদীর পানি তো খাওয়া যায় না। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত 15টি গ্রামে এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অনেক এলাকা। চতুর্দিকে পানি, কোন দিকে যাওয়া যায় না, সেরকম আমার খোঁজ খবর নেই না। আমরা কি খাই, কি বাসি, কি খাই, আর কলেজে পানি খামো, সে কলে আমার ডুবে গেছে। ব্রিজ কালভার্ট ভেঙে যাচ্ছে, রাস্তার উপর পানি উঠতেছে, মানুষের জীবন যাপন করার খুবই অসুবিধা যাচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে এটা হ্রাস পাবে এবং তখন আমরা এই মেরামত কাজটা দ্রুত সম্পন্ন করে ফেলব। এদিকে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে ঘাঘর, তিস্তা ও করতোয়া নদীর গাইবান্ধ ধ্বংসের পানি প্রবাহ। রোববারও ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। পাহাড়ি ঢলের কারণে জামালপুরের যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের 11টি ইউনিয়নের শতাধিক গ্রাম। এছাড়া সুনামগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে বয়ে চলা নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আতঙ্কে দিন পার করছেন এসব এলাকার কয়েক লাখ মানুষ। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বর্ষা মৌসুম আসতে না আসতেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের উচ্ছেদ কার্যক্রম। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে রোববার দুপুরে মতি ঝর্ণা পাহাড়ে উচ্ছেদ অভিযানের নামে জেলা প্রশাসন। তবে হঠাৎ করে এই অভিযান শুরু করায় আবাসন নিয়ে বিপাকে পড়েছেন পাহাড়ে বসবাসরত স্বল্প আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বছরের পুরো সময় নিশ্চুপ থাকলেও বর্ষা এলে শুরু হয় পাহাড়ে এইসব বাসিন্দাদের নিয়ে প্রশাসনের তোড়জোড়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা পাহাড় থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে কয়েকশো পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। অবশ্য এবার পাহাড় থেকে সরে যাওয়ার জন্য 8 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সবাইকে এর মধ্যে নোটিশও দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, সবাইকে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে যে আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। সেই রকম এখন যারা তারপরও সরে যাচ্ছে না, তাদের নিজের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে থাকতেছে, তাদেরকে শুধু আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে তাদের সরে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আর কি। মূলত নিম্ন আয়ের লোকজনই ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব পাহাড়ে বসবাস করে। উচ্ছেদের আগে নোটিশ না দেওয়ার অভিযোগ করেন তারা। আমাদের কেউ নাই, আমি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ঘর ভাড়া কম পাইবো, তো অন্যের দিকে গেলে ঘর ভাড়া বেশি দিতে পারবো না। আমার বয়স যতটুকু, আমি এতটুকু এখানে ছিলাম। এখানে থাকি আমি দেখি না যে আমার এই পাহাড় ভাঙছে না, আমার একটা মানুষ মারা যাচ্ছে, সেই জন্য আমি এখানে থাকি। আপনারা উদামিসে আইয়ার এনে বাংলা শুরু করছেন। আমাদের একটু সরে যেতে বলেন, কোনো নোটিশ দেয়নি, আমাদের দেখা। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সরকারি বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ 11টি পাহাড় চিহ্নিত করেছে, যেখানে 666টি পরিবার বসবাস করছে। পর্যায়ক্রমে সবগুলো পরিবারকে পাহাড় থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। ড্র হলো বাংলাদেশ ভারত ফতুল্লা টেস্ট। বৃষ্টির আধিপত্যে পুরো ম্যাচে খেলা হয়েছে মাত্র 7 সেশন। সাদা পোশাকে 13তম ড্রয়ের স্বাদ পেল টাইগাররা। কেবলমাত্র বিত্তশালীর বাহন ট্যাক্সি ক্যাব ছাড়া রিকশা থেকে শুরু করে বাস, সব গণপরিবহনে দীর্ঘদিন ধরে চলছে ভাড়ার নৈরাজ্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। মালিকপক্ষের দাবি, দীর্ঘ যানজটে ট্রিপ কমে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে বেশি ভাড়া আদায় করছে কেউ কেউ। অন্যদিকে গণপরিবহন ব্যবস্থায় সরকারের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তবে সমস্যার সমাধানে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন বিআরটিএ ও পুলিশ। শফিক মোহাম্মদের রিপোর্ট।
এমনিতে বাসে যাইতে পারতেছি না, একটু কম নাও। এভাবেই ভাড়া নির্ধারণের দর কষাকষিতে প্রতিদিনই হেরে যান যাত্রী। সকাল বিকাল অফিসে আসা যাওয়ার পথে দুপুরে কড়া রোদ অথবা বৃষ্টিতে সমান দূরত্বে ভিন্ন ভিন্ন ভাড়া দাবি করেন এর চালক। 1960 সালে নির্ধারণের পর 62 এবং 74 সালে কেবল দুবার রিক্সা ভাড়া হালনাগাদ করে সিটি কর্পোরেশন। আরেক গণপরিবহন সিএনজি অটোরিকশা ও ওর ড্রাইভারদের অত্যাচারেও অতিষ্ঠ নগরবাসী। সিএনজি তো একটু সুযোগ পাইলে বাসা ভাড়া বেশি নেয়, 200-250 এরকম। অন্যদিকে অবৈধ সিটিং সার্ভিসের কারণে বাসেই উঠতে পারেন না সাধারণ যাত্রীরা। ফার্মগেটে যাওয়া যাবে? আরে দিব, কত ভাড়া দিব? 22। এই ভাড়ার দাবি শেওড়াপাড়া থেকে ফার্মগেটের, অথচ মিরপুর 12 থেকে বিআরটিএ নির্ধারিত মিনিবাসের ভাড়া 8 টাকা 48 পয়সা। আবার ফার্মগেটের পর যে কোনো স্থানের জন্য ভাড়া আদায় করা হয় 25 থেকে 30 টাকা। কিলোমিটার মেপে ভাড়া আদায় করার কথা থাকলেও মধ্যবর্তী এবং শেষ স্টপেজকে গন্তব্যস্থান ধরে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে সাধারণ যাত্রীদের কাছ থেকে। চেয়ারম্যান বাড়ির পর ভাড়াটা আমাকে আব্দুল্লাহপুরে ভাড়া দিতে হবে, সেটা যদি আমি রাস্তা যেখানেই নামি না কেন। আপনি ভাড়া দিবেন না, শ্রমিক শ্রেণীর লোকের হাতে হ্যারাসমেন্ট হতে হবে। তবে যানজটে ক্ষতি পুষিয়ে নিতে বেশি ভাড়া চাওয়া হয় এমন দাবি মালিক পক্ষের। যানজটে রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রিপ একটা মালিক হয় না, সে দেখা যায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় তাকে। এসব অনিয়ম ঠেকাতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করল বিআরটিএ ও ট্রাফিক। মোবাইল কোর্টের যে ম্যাজিস্ট্রেট আছে এগুলো এই বিষয়ে প্রতিদিনই বেশ কিছু টাকা ফাইন আদায় করতেছে এবং সরকারি কাছে জমা দিচ্ছে। সংশ্লিষ্ট অথরিটি আছে, ইভেন মিনিস্ট্রি আছে, সেখানে গোচরীভূত করে একটি সমন্বিত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবার সুযোগ কিন্তু আমাদের দিক থেকেও রয়ে গেছে। ভাড়া আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আগামী জুলাই থেকেই নতুন শ্রম আইন বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নেদারল্যান্ডসের মন্ত্রী রানা প্লাজা পরবর্তী সংকট উত্তরণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাকের মূল্য বাড়ানোর জন্য কাজ করারও আশ্বাস দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সোশ্যাল অডিটরের নামে কোনো বিদেশি প্রতিষ্ঠান যেন দেশের তৈরি পোশাক খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে ব্যাপারেও কথা হয়েছে। সোশ্যাল অডিটের নামে আননেসেসারি যাতে কোনো বাধার সৃষ্টি করা না হয়। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের কারখানা পরিদর্শন করবে, ঠিক আছে ঠিক নাই, এবং অন্যান্য অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। উই হ্যাভ অ্যামেন্ডেড আওয়ার লেভেল ল ইন দি ফ্লোর অফ দি হাউস, ইন দি পার্লামেন্ট, কিন্তু আমাদের রুলটা করতে দেরি হয়েছে। কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে আমরা সেই রুল করে ফেলেছি, এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি যে জুলাই মাসের মধ্যে আমাদের এই রুল বাস্তবায়িত হবে। চীনা কমিউনিস্ট পার্টির 6 সদস্যের একটি প্রতিনিধি দল 3 দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছে। চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গো ইয়াজুর নেতৃত্বে রোববার রাত 10:30টার দিকে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সংসদ সদস্য ফারুক খান তাদের স্বাগত জানান। সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধি দলটির বৈঠক করার কথা রয়েছে। এছাড়া মঙ্গলবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনেরও কথা রয়েছে তাদের। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে রোববার সকালে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত 28 মে থেকে 1 জুন পর্যন্ত ফোরকানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় অপেক্ষমান রাখেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আদেশ শেষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, ফোরকানের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ এবং ধর্মান্তরিত করা সহ মানবতা বিরোধী 5টি অপরাধের চার্জ গঠন করা হয়েছে। ডিফেন্স পক্ষ থেকে আমার এই সাক্ষীদের এবং এই ডকুমেন্টকেও তারা কোনো রকমের আনশেকেন করতে পারেননি, এবং আমি মনে করি প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত কিছু সন্দেহ উঠতে বিয়ন্ড রিজনেবল ডাউট এই আসামির বিরুদ্ধে 5টি চার্জেই আমরা সমস্ত সন্দেহ উঠতে প্রমাণ করতে সক্ষম হয়েছি বিধায়
আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই মাননীয় ট্রাইব্যুনালের নিকট একমাত্র কাম্য। কমপ্লিটলি একটা কমপ্লেন কেস থেকেই মামলাটা হয়েছে, ব্যক্তিগত ক্রোধের কারণে এই মামলাটা এই পর্যন্ত গড়িয়েছে। একদম নিতান্ত অসহায় পরিবারের লোক, এই মামলাতে অ্যাসিস্ট করার মতো সামর্থ্য অবস্থা নেই, কিন্তু আদালতের সহযোগিতায় থাকার কারণে আমি মামলা কন্টেস্ট করার সুযোগ পেয়েছি এবং আমি এটুকু প্রমাণ করতে পেরেছি যে প্রসিকিউশনের মামলা কমপ্লিটলি ফেল। কখনোই সে রাজাকার ছিল এটা এস্টাবলিশ করার সুযোগ তাদের হয়নি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সাখাওয়াত হোসেন সহ 12 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তাদের বিরুদ্ধে 1971 সালে যশোরের কয়েকটি এলাকায় ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। 12 জন অভিযুক্তের মধ্যে সাখাওয়াত সহ 4 জন গ্রেফতার ও 8 জন পলাতক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান জানান, আগামী 2-1 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে দাখিল করা হবে। আমরা আজকে যে প্রতিবেদন দিয়েছি সেটা সাখাওয়াত সহ মোট 12 জন আসামিদের বিরুদ্ধে, তার মধ্যে 4 জন আমাদের গ্রেপ্তারকৃত, বাকি সবাই পলাতক আছে। তাদের এরিয়া অপারেশন যেটা আমি ইতিমধ্যে বলেছি সেটা হলো কেশবপুর থানার চিংড়া, বগা এবং মহাদেবপুর। আওয়ামী লীগের সভাপতি শহীদ চাঁদতুল্য গাজীকে চিংড়া বাজার ক্যাম্পের তহসিল অফিস থেকে উঠিয়ে নিয়ে 4 দিন মারামারি পরে তাকে গুলি করে হত্যা করা হয়। এবার প্রবাসের খবর। অভিষেক হলো নারায়ণগঞ্জ জেলা সমিতির উত্তর আমেরিকার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির। শনিবার নিউ ইয়র্কের গুলশান টেরেসে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। 2015-2016 কার্যবর্ষের এ কমিটিতে শামসুল আলম মিঠুন সভাপতি ও হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। গত কমিটিতে মুজিবুর রহমান সভাপতি ও শামসুল আলম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার বরুণ দেব মিত্র। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীদের বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের সভাপতি আজমান হোসেন কুনু। বক্তারা প্রবাসে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে বিভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানান। দ্বিধা বিভক্তি আমাদের এলাকার সম্মান বৃদ্ধি করে না, দ্বিধা বিভক্তি আমাদের প্রবাসীদের সম্মান বৃদ্ধি করে না। আমি বলবো আমাদের প্রজন্মের কথা স্মরণ রেখে আমরা যাতে আমাদের যেসব দ্বিধা বিভক্তি রয়েছে দ্বিধা বিভক্তি থাকতে পারে, কিন্তু ঐক্যের বিকল্প নেই। নিউ ইয়র্কে এসেও আমি যখন এই সমিতি এবং বাংলা পত্রিকাগুলো দেখি আমাদের ভালো লাগে যে মনে হয় একখণ্ড বাংলাদেশ আপনারা নিউ ইয়র্কে বাঁচিয়ে রেখেছেন। আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ হওয়ার পরপরই নতুন আরো জঙ্গি সংগঠনের তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। বিশ্লেষকরা বলছেন, সংগঠক নিষিদ্ধ করলেই জঙ্গি কর্মকাণ্ড শেষ হয়ে যায় না, আর তাই জিহাদি এই সংগঠনগুলোর আদর্শিক মতবাদ রোধ করার পরামর্শ দিলেন তারা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। 80-র দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা শুরু হলেও হামলার ঘটনা ঘটে 1998 সালে শামসুর রহমানকে আহত করার মধ্য দিয়ে। এরপর বিভিন্ন আঙ্গিকে থেমে থেমে চলেছে এই হামলা। এমনই প্রেক্ষাপটে 2009 সাল পর্যন্ত নিষিদ্ধ হয়েছে 5টি জঙ্গি সংগঠন। সম্প্রতি খিলাফত প্রতিষ্ঠান নামে জঙ্গি হামলা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মুক্তমনা লেখকদের হত্যার মধ্য দিয়ে। হত্যা, হুমকি সহ বিভিন্ন জঙ্গি তৎপরতার কারণেই গত মাসের 25 তারিখে নিষিদ্ধ হয় আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠন। এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা আমাদের নতুন জিহাদি সংগঠন জুনুদ তাওহীদ আল খিলাফার ঘোষণা দিচ্ছি। কিন্তু এরপরও থেমে নেই জঙ্গি তৎপরতা। জঙ্গি কার্যক্রমে যুক্ত হয়েছে আরো নতুন নতুন সংগঠন। জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফা ও বাংলাদেশ জিহাদি গ্রুপ নামে সংগঠনগুলো ইসলামিক স্টেট, আইএস এর কর্মী সংগ্রহ থেকে শুরু করে পরিকল্পনা বিস্তৃত করেছে ব্যাংক ডাকাতি পর্যন্ত। আর এসব কার্যক্রম বাস্তবায়নে সমাজের উচ্চবিত্তের পরিবারের মেধাবী সন্তানদের টার্গেট করায় উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। চিহ্নিত করা প্রয়োজন কারা এই মতাদর্শের প্রসারণ ঘটাচ্ছে। উনি মনে করছেন আমি তো কোনো অস্ত্রের প্রয়োগ করছি না, উনি কোনো হিংসার আশ্রয় নিচ্ছেন না, কিন্তু হিংসার মতাদর্শ ছড়াচ্ছেন।
এদেরকে আইনের আওতায় আনার জন্য যদি আইন সংশোধন করতে হয় সেটিও প্রয়োজন। জঙ্গি তৎপরতা নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন বলে মনে করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আছে যারা এই পথে আসছে, তাদের ব্রেন ওয়াশ করে তাদের এই পথে নেওয়ার জন্য একটা গ্রুপ সবসময় কাজ করে যাচ্ছে। তা আমরা বলবো যে সবার সমপ্রচেষ্টা একসঙ্গে যদি সবাই কাজ করি, আশা করব যে আমাদের এই দেশে জঙ্গিবাদের প্রসার ঘটবে না। জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ দল তৈরি করা প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের নার্সিং ইনস্টিটিউটের সহকারী পরিচালক অঞ্জলি দেবী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ রেজা নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত রেজা জঙ্গি দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায় জঙ্গি সদস্যরা অঞ্জলিকে হত্যা করেছে বলে প্রথম থেকেই ধারণা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রেজাকে আটক করা হয়। গত 10 জানুয়ারি সকালে নগরীর চক বাজারের বাসা থেকে বের হয়ে নার্সিং ইনস্টিটিউটে যাওয়ার পথে 4 জন মুখোশধারী তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অভিযুক্ত রেজা পটিয়া মাদ্রাসায় ভূমি কর্মকর্তা হিসেবে চাকরি করলেও উগ্রবাদী তৎপরতার কারণে সেখান থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অমিত চাকমা যুদ্ধমণি, সুজয় চাকমা ও সুমন চাকমা। তাদের 3 জনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে ইউপিডিএফ। সংগঠনটির মুখপাত্র মাইকেল চাকমা জানান, ভাইবোন ছড়া এলাকায় একটি বাড়িতে অবস্থান করছিল ওই 3 ব্যক্তি। হঠাৎ করে সকালে জেএসএস সমর্থিত কয়েকজন ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন তারা। এদিকে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে সন্তুলারমা সমর্থিত জেএসএস গ্রুপ। তবে ওই এলাকায় গোলাগুলির কথা স্বীকার করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের প্রথম জানাজা রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাত 3টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান কিডনি ও জন্ডিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত 2 জুন রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত 3টায় তিনি মারা যান। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নিহতের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও সাংবাদিক, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। মানব পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুল করিম। রোববার বিকেলে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে একথা জানান তিনি। হোটেল ওশান প্যারাডাইসে বেলা 11টায় বৈঠক শুরু হয়। এতে বিজিবির 23 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুল করিম। অন্যদিকে মিয়ানমারের 17 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল করিম। ভারতের 2টি সেফ হোমে দীর্ঘ 9 বছর আটক থাকার পর বাংলাদেশি 3 কিশোরকে হস্তান্তর করা হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুর 12টায় দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের ওসি নাজির হোসেন বাংলাদেশের ওসি রফিকুজ্জামানের কাছে তাদের হস্তান্তর করেন। এই সময় ভারতের দক্ষিণ দিনাজপুরের চাইল্ড কোঅর্ডিনেটর সুরুজ দাস, বাংলাদেশ মহিলা সমিতির লিগ্যাল কাউন্সিলর মনিম সহ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর হওয়া 3 কিশোরের নাম আকরাম উদ্দিন, মনিম খান এবং নিপুণ মণ্ডল। 2006 সালে পাচারকালে দিল্লি পুলিশ তাদের আটক করে। বয়স কম হওয়ায় তাদের সেফ হোমে পাঠানো হয়। স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রোববার বিকেলে দিবসটি পালন উপলক্ষে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মল্লিক।
এছাড়া সকাল থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠান পালন করে সংগঠনটি। এবারের বিশ্ব রক্তদাতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তান সীমান্তের কাছে তালেবান জঙ্গিদের ঘাঁটি উচ্ছেদে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। এই অভিযানের মধ্য দিয়ে পাক আফগান সীমান্তে জার্ব-ই-আজব নামের সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি টানা হতে পারে। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওসিম বাজওয়ার এর বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম ডন। গত এক বছরে সামরিক বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে প্রায় ৩,০০০ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। পাশাপাশি জঙ্গিদের পাল্টা হামলায় প্রাণ হারায় ৩৫০ সেনা সদস্য। উত্তর ওয়াজিরিস্তান ও আশেপাশের পাক আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও তালেবানদের মধ্যে চলমান সংঘাতে প্রায় ১০ লাখ মানুষ শরণার্থী হয়েছে। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। শেষ পর্যন্ত ড্র হলো বৃষ্টির আধিপত্যের বাংলাদেশ ভারতের ফতুল্লা টেস্ট। পুরো ম্যাচে 15 সেশনের মধ্যে খেলা হয়েছে মাত্র 7 সেশন, আর এতে সাদা পোশাকে 13তম ড্রয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগে বেরসিক বৃষ্টির কবলে থাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে 256 রানে অল আউট হয় বাংলাদেশ। ফলে ফলো অনে পড়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 23 রান করলে দুদলের অধিনায়ক ড্র মেনে নেন। গেল কয়েকদিনে ফতুল্লা টেস্টের আলোচনার নাম বৃষ্টি, যার ধারাবাহিকতায় আধিপত্য ছিল পঞ্চম ও শেষ দিনেও। তাই এদিনেও খেলা হয়নি প্রথম 3 ঘন্টা। এরপর সূর্য হাসলে খেলা শুরু হলেও হাসাতে পারেনি স্টেডিয়ামে আসা হাজারখানেক টাইগার সমর্থকদের। দিনের তৃতীয় ওভারে ধৈর্যহারা সাকিবকে ফিরিয়ে দেন রবিচন্দ্র অশ্বিন। এরপর সৌম্য আর ইমরুল মিলে কিছুটা ওয়ানডে ম্যাচে ব্যাটিং, তাতে বিনোদন ভালোই পেল গ্যালারির দর্শকরা। কিন্তু সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও দারুণ খেলতে থাকা ইমরুলের হঠাৎ এমন শট বলে দিচ্ছিল তিনি 72 রানে কতটা তুষ্ট। কি বা শিখবে দলের নতুন সদস্যরা? 37 রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। আর ব্যাটিং এ ধারাবাহিকভাবে ব্যর্থ শুভাগত উইকেট ছাড়া হলে 219 রানের 7 উইকেট হারিয়ে বাংলাদেশকে চোখ রাঙায় ফলোয়ান। কারণ 263 রান করতে হতো এই লজ্জা এড়াতে। কিন্তু ডেব্যুটান লিটন দাসের ব্যাটিং উইকেটের চারপাশে রানের ছটা যেমন মুগ্ধ করলো, ঠিক তেমনি খানিকের জন্য দগ্ধ করলো ভারতীয় বোলারদের। তবে আগমনী বার্তা দেওয়া লিটন 44 রানে অশ্বিনের ক্যারিয়ারে 10মবারের মতো 5 উইকেটের শিকারের পরিণত হলে সময়ের ব্যবধানে ভারতের বিপক্ষে 8ম টেস্টে এসে 4থবারের মতো সেই লজ্জার ফলোয়ান। ফতুল্লা টেস্টের তখনও বাকি 30 ওভার। প্রথম ইনিংসে ছন্ন ছাড়া ব্যাটিং এর পর তখন সংখ্যা জেগেছিল হারের। কিন্তু দ্বিতীয়বার ব্যাট করতে নেমে এবার সাবধানী তামিম ও ইমরুল। আকাশে মেঘের আনাগোনা থাকলেও উইকেট পড়েনি, আর বাংলাদেশও অনাকাঙ্ক্ষিতভাবে হারেনি। বিরাট কোহলির জয়ের স্বপ্ন তাই হার মানল ওই বৃষ্টির কাছে। সেই সাথে ভারতে নেমে গেল টেস্ট র্যাঙ্কিং এর নিচের দিকে। 5 দিনে খেলার কথা ছিল 450, সেখানে খেলা হয়েছে মাত্র 184 ওভার, অর্থাৎ 2 দিন। আর এই সময়ে নাকি বাংলাদেশ হারের সংখ্যায় পড়েছিল। স্বভাবতই প্রশ্ন উঠছে ক্রিকেট আকাশে, তবে কি ওয়ানডের তুলনায় টেস্ট ক্রিকেটে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ? খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। দর্শক, প্রবাসের সময়ের এ পর্যায়ে থাকছে সাপ খেলা প্রতিযোগিতা নিয়ে একটি বিশেষ রিপোর্ট। বিষধর সাপকে বশে এনে হরেক রকমের কেরামতি দেখানোর খেলা ছোট বড় সবার কাছেই আকর্ষণীয়। আর সে সাপ খেলা নিয়ে যদি হয় প্রতিযোগিতা, তা আনে ভিন্ন চমক। কুষ্টিয়ার পটিকা বাড়িতে হয়ে গেল এমনই এক সাপ খেলা প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় কয়েকটি দলের কয়েকশো ভয়ঙ্কর সাপ। কুষ্টিয়া প্রতিনিধি SM রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন। গান বাজনার সুরে মাটির হাড়ি থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর বিষধর সাপ কালকেউটে গোখরা। উপস্থিত দর্শকের করতালি একটুও বিচলিত করতে পারে না ফনা তুলে এই নাচিয়েকে। সাপুরের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে শুধু মানুষকে আনন্দ দেওয়ার খেলা নয়, বরং আজ নিজেকে সেরা প্রমাণের প্রতিযোগিতা। সাপটা ধরে নিয়ে আসি আমরা, এই যে গ্রাম গ্রাম খেলাটা করি আমরা, জনগণের ভিতরে ঝাপান খেলা করে বেড়াই। সারা বাংলাদেশ যেন এই খেলাটা যেন ধরে রাখতে পারে এমন শিক্ষা দিতে পারে। প্রতিযোগিতায় অংশ নেয় 24টি সাপুরে দলের 2
শতাধিক সাপ। আর এই প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। এটা ঝাপান খেলা, এটা কখনো দেখিনি, এই প্রথম দেখছি, ভালো লাগছে দেখতে। নাতিশাল ছেলেপিলি নিয়ে সব খেলা দেখতে আসি, সাপ খেলা মেলা দূরের থেকে। প্রত্যেক বছরই আমাদের এখানে এই সাপ খেলাটা হলে খুব ভালো হয়। গত 5 বছর ধরেই কুষ্টিয়ার পটিকাবাড়ি ইউনিয়নের ফকিরবাড়িতে এই মনোমুগ্ধকর সাপ খেলার আয়োজন করা হয়। আর প্রতিযোগিতামূলক এই খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নামকরা সব সাপুড়ে। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মায়ার হাইকোর্টের দেয়া খালাসের রায় আপিল বিভাগে বাতিল, নতুন করে শুনানির নির্দেশ। গুলি করে দুজনকে হত্যার কথা ডিবির কাছে স্বীকার এমপি পুত্র রনির, অপরাধী যতই প্রভাবশালী হোক ছাড় পাবে না, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, একটি পরিবারের নেতৃত্বে রাজতন্ত্র চলছে, বললেন বেগম খালেদা জিয়া। রাজধানীর রামপুরায় গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার, আশেপাশের অনেকে জানলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউই, অভিযোগ ধর্ষিতার স্বামীর। এবং চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু, 6.5 শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া উন্নত পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।